বরিশাল ক্যাডেট কলেজের নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন বাংলা ক্লাসে তোমাদের স্বাগতম। করোনার এই ক্রান্তিকালে তোমরা যে যেখান থেকে আমাকে শুনছো, আশা করি স্বাস্থ্যবিধি মেনে সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। করোনা ভাইরাসে বিপর্যস্ত গোটা পৃথিবী, আমাদের বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। তবে আশার কথা হলো, বাংলাদেশে আক্রান্তের তুলনায় মৃত্যুহার খুবই কম। তবে আমাদের সচেতন থাকতে হবে। আশার কথা হলো, পৃথিবীতে বিভিন্ন প্রতিষ্ঠান এই করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার নিয়ে কাজ করে যাচ্ছে এবং সেই প্রতিষ্ঠানগুলো সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছে। ইতোমধ্যে রাশিয়া দাবি করেছে যে তারা ভ্যাকসিন আবিষ্কারে সফল হয়েছে। সে যাই হোক, এটি হয়তো সময় সাপেক্ষ। আমরা ভ্যাকসিন আবিষ্কার পর্যন্ত আমাদের স্বাস্থ্যবিধি যেগুলো রয়েছে সেগুলো মেনে চলবো, আমরা সুস্থ থাকবো, নিজে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখবো। এই প্রত্যাশায় আজকের অনলাইন পাঠদান শুরু করছি। আমি মোহাম্মদ হাসিবুল হাসান, প্রভাষক, বাংলা বিভাগ, বরিশাল ক্যাডেট কলেজ। আমরা পাঠ পরিস্থিতি জেনে নেব, তবে তার আগে চলো আমরা করোনা সচেতনতামূলক একটি ভিডিও দেখি, তারপরে আমরা পাঠ পরিস্থিতি শুরু করব। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধ করার অন্যতম উপায় হলো বাসায় থাকা। তবে কেমন করে বুঝবেন আপনার কি করোনা ভাইরাস হয়েছে? এই সংক্রমণের প্রধান লক্ষণ হলো জ্বর, সঙ্গে একটানা শুকনো কাশি এবং তারপর শ্বাসকষ্ট, হাঁচি, সর্দি, মাথা ব্যথা। এগুলো সাধারণ ঋতু পরিবর্তনজনিত ঠান্ডা কাশির কারণেও হতে পারে। কিন্তু একটানা শুকনো কাশি কেমন হয়? এটি হচ্ছে যখন আপনার কাশিতে কোনো মিউকাস বা কফ থাকে না এবং অন্য কোনো কারণ ছাড়া কাশি টানা হতে থাকে। করোনা ভাইরাস সংক্রমণ হলে তাপমাত্রা কতটা বাড়তে পারে? করোনা ভাইরাসের কারণে জ্বর হলে আপনি সেটা নিশ্চয়ই বুঝবেন। তখন শরীরের তাপমাত্রা থাকে 100 ডিগ্রি ফারেনহাইট অথবা 38 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি। যদি হাতের কাছে থার্মোমিটার নাও থাকে, আপনি শরীরে জ্বর অনুভব করবেন এবং কেউ আপনার বুক বা পিঠ স্পর্শ করলে সেই তাপ অনুভব করতে পারবেন। যদি আপনার জ্বর বা একটানা শুকনো কাশি হয়ে থাকে, তাহলে অন্য কারোর সংস্পর্শে আসা যাবে না এবং 14 দিন পর্যন্ত আপনার বাড়িতে থাকতে হবে। যদি আপনি পরিবারের অন্য সদস্যদের সাথে বাস করেন, তাহলে আলাদা ঘরে থাকুন এবং আলাদা বাথরুম ব্যবহার করুন। আপনার বাড়ির যারা আপনার সংস্পর্শে এসেছে তাদের সকলকে 14 দিন পর্যন্ত বাসায় থাকতে হবে। যদি আপনার জ্বর সঙ্গে শুকনো কাশি হয়ে থাকে এবং আপনি করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে এসে থাকেন অথবা করোনা আক্রান্ত এলাকা বা দেশে ভ্রমণ করে থাকেন, তাহলে corona.gov.pt/covid19 টেস্টে গিয়ে আপনার সম্ভাব্যতা যাচাই করুন বা সরকারের করোনা ভাইরাস হটলাইন নম্বর 333 অথবা 16263 এই নম্বরে যোগাযোগ করুন। তবে যদি আপনার শ্বাসকষ্ট শুরু হয়, তাহলে শীঘ্রই চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা এবারে পাঠ পরিস্থিতি জেনে নেব। তোমরা তোমাদের বাংলা ভাষার ব্যাকরণ বইটির প্রচ্ছদ দেখতে পাচ্ছ। আমরা এই বইয়ের প্রথম অধ্যায়ের 4র্থ পরিচ্ছেদ থেকে তৎসম শব্দের বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করব। সন্ধির উপরে এটি 4র্থ ক্লাস। এর আগে আমরা সন্ধির উপরে 3টি ক্লাস করেছি। তাহলে আমাদের আজকের পাঠ পরিচিতি, তৎসম শব্দের বিসর্গ সন্ধি। আলোচ্য বিষয়, অর্থাৎ আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে, প্রথমে আমরা আলোচনা করব বিসর্গ সন্ধি নিয়ে, এরপরে রজাত বিসর্গ সন্ধি, স্বজাত বিসর্গ সন্ধি, বিসর্গ ও স্বরসন্ধি, বিসর্গ ও ব্যঞ্জন সন্ধি এবং বিশেষ বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করব। শিখন ফল, অর্থাৎ আজকের পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো শিখবে সেগুলো হচ্ছে, তৎসম শব্দের বিসর্গ সন্ধির সংজ্ঞা উদাহরণ সহ ব্যাখ্যা করতে পারবে, রজাত বিসর্গ সন্ধি উদাহরণ সহ ব্যাখ্যা করতে পারবে, স্বজাত বিসর্গ সন্ধি উদাহরণ সহ ব্যাখ্যা করতে পারবে, বিসর্গ ও স্বরসন্ধির
উদাহরণগুলো ব্যাখ্যা করতে পারবে, বিসর্গ ও ব্যঞ্জন সন্ধির উদাহরণগুলো ব্যাখ্যা করতে পারবে, এরপরে বিশেষ বিসর্গ সন্ধির উদাহরণ গুলো ব্যাখ্যা করতে পারবে। আজ আমরা আলোচনা করব তৎসম শব্দের বিসর্গ সন্ধি সম্পর্কে। মূল পাঠে প্রবেশ করার আগে আমাদের যা জানতে হবে, এটি তোমাদের আগের ক্লাসেও দেখিয়েছিলাম, কোনগুলো অঘোষ ব্যঞ্জনধ্বনি, কোনগুলো ঘোষ ব্যঞ্জনধ্বনি, আবার কোনটি অল্প প্রাণ, কোনটি মহাপ্রাণ এবং কোনটি নাসিক্য ধ্বনি, এবং প্রতিটি বর্গের পরিচয় সহ এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। তোমাদের বোঝার সুবিধার্থে এই চিত্রটি আবার দিয়েছি। প্রথমে আমরা জেনে নিই বিসর্গ সন্ধি কি। সংস্কৃত সন্ধির নিয়মে পদের অন্তঃস্থিত র ও দন্ত স অনেক ক্ষেত্রে অঘোষ স্মধ্বনি অর্থাৎ হ ধ্বনি রূপে উচ্চারিত হয় এবং তার বিসর্গ রূপে লেখা হয়। র ও স বিসর্গ ব্যঞ্জন ধ্বনিমালার অন্তর্গত, সে কারণে বিসর্গ সন্ধি ব্যঞ্জন সন্ধির অন্তর্গত। বস্তুত বিসর্গ র ও দ্বন্দ্ব স-এর সংক্ষিপ্ত রূপ। তৎসম বিসর্গ সন্ধির প্রকরণ। বিসর্গকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যেমন প্রথমটি হচ্ছে রজাত বিসর্গ। র স্থানে যে বিসর্গ হয় তাকে বলে রজাত বিসর্গ, যেমন অন্তর, এটি হচ্ছে অন্ত, প্রাত, প্রাত, পুনর, পুন ইত্যাদি। এরপরে হচ্ছে স্বজাত বিসর্গ। দন্ত স স্থানে যে বিসর্গ হয় তাকে বলে স্বজাত বিসর্গ, যেমন নমস, নম, পুরস, পুর, শিরস, শির। বিসর্গের সাথে অর্থাৎ র ও স এর সাথে স্বরধ্বনির কিংবা ব্যঞ্জন ধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। বিসর্গ সন্ধি দুভাবে সাধিত হয়, যেমন বিসর্গ যোগ স্বরধ্বনি, আরেকটি হচ্ছে বিসর্গ যোগ ব্যঞ্জন ধ্বনি। প্রথমে আমরা দেখে নিই বিসর্গ ও স্বরের সন্ধি সম্পর্কে। অধ্বনির পরস্থিত অঘোষ স্মধ্বনি বিসর্গের পর অধ্বনি থাকলে অ যোগ বিসর্গ যোগ অ এই তিনে মিলে ও ধ্বনি বা ওকার হয়। যেমন তত যোগ অধিক, ততোধিক। বিসর্গ ও ব্যঞ্জনের সন্ধি। এখানে ততোধিক মানে উদাহরণটি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এখানে তত শব্দের শেষে রয়েছে কি অ স্বরধ্বনি, যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি অ যোগ বিসর্গ, অ এর পরে রয়েছে বিসর্গ এবং তারপরে আবার কি রয়েছে অ। এই তিনটি মিলে কি হওয়ার কথা ও ধ্বনি, ঠিক সেটি হয়েছে এখানে, এই ততে ওকার যুক্ত হয়েছে। এরপরে আমরা আলোচনা করব বিসর্গ ও ব্যঞ্জনের সন্ধি সম্পর্কে। অকারের পরস্থিত দন্ত স্বজাত বিসর্গের পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি, এরপরে হচ্ছে নাসিক্য ধ্বনি কিংবা অন্তস্থ জ, অন্তস্থ ব, র, ল অথবা হ থাকলে অকার ও দন্ত স্বজাত বিসর্গ উভয় স্থলে ওকার হবে। যেমন আমরা কিছু উদাহরণ দেখি। তিরোযোগ ধান, তিরোধান, মনোযোগ রম, মনোরম, মনোজহর, মনোহর, তপ যোগ বন, তপবন। এরপরে অকারের পরস্থিত রজাত বিসর্গের পর উপর্যুক্ত ধ্বনিসমূহের কোনটি থাকলে বিসর্গ স্থানে র হয়। যেমন অন্তযোগগত, অন্তর্গত, অন্তযোগ ধান, অন্তর্ধান, এগুলো কিন্তু রজাত বিসর্গের উদাহরণ। এরপরে হচ্ছে পুনঃ যোগ আয়, পুনরায়, পুনঃ যোগ উক্ত, পুনরুক্ত, অহ যোগ অহ, অহরহ। এরকম আরো কিছু উদাহরণ রয়েছে এখানে, তোমাদের বইয়ে দেয়া আছে, এগুলো চেষ্টা করবে এই নিয়ম অনুযায়ী। একটি হচ্ছে পুনর্জন্ম, এরপরে পুনর্বার, প্রাতরুত্থান, অন্তর্ভুক্ত, পুনরপি, অন্তর্বর্তী, এগুলো সবগুলোই কিন্তু রজাত বিসর্গের বা বিসর্গ সন্ধির উদাহরণ। এরপরে যে নিয়মটি সেটি হচ্ছে অ ও আ ভিন্ন অন্য স্বরের পরে বিসর্গ থাকলে এবং তার সঙ্গে অ আ বর্গীয় ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ। ঘোষ অল্পপ্রাণ বলতে ৩ নম্বর সারির যে ধ্বনিগুলো রয়েছে সেগুলো, আর ঘোষ মহাপ্রাণ হচ্ছে ৪ নম্বর সারির যে ধ্বনিগুলো রয়েছে ঘ, ঝ, ঢ, দ, ব এগুলো। কিংবা অন্তস্থ জ, র, ল, প
অথবা হ এর সন্ধি হলে বিসর্গ স্থানে র হয়। নিয়মটি ভালো করে খেয়াল করো এবং উদাহরণগুলো দেখো। নি যোগ আকার বলছে যে অ আ ভিন্ন অন্য স্বরের পরে বিসর্গ থাকলে, তাহলে এখানে নি কোন স্বরধ্বনি রয়েছে? ই স্বরধ্বনি। অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি, তাহলে অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি রয়েছে এবং তারপরে কি বলছে? তার সঙ্গে যদি কি থাকে? অ আ, এরপরে বর্গীয় ঘোষ অল্পপ্রাণ বা ঘোষ মহাপ্রাণ ধ্বনি, তারপরে কিন্তু আমাদের এখানে আ রয়েছে, অর্থাৎ এই নিয়মটি কিন্তু এখানে প্রযোজ্য। তাহলে এই ক্ষেত্রে কি হওয়ার কথা? এই ক্ষেত্রে বিসর্গের স্থানে কি হবে? র হবে। ঠিক সেটি হয়েছে নিরাকার শব্দে। নি যোগ আকার, এই বিসর্গটি উঠে গিয়ে র হয়েছে এবং তারপর যে আ স্বরধ্বনি দেখতে পাচ্ছ, এই আ স্বরধ্বনি হচ্ছে এখানেও রয়েছে। তাহলে নি যোগ আকার নিরাকার। আশির যোগ বাদ আশীর্বাদ। এখানে ব রয়েছে, প ফ ব, বর্গীয় ঘোষ অল্প প্রাণ ধ্বনি। এটি আমি একটু আগে বলেছি যে ঘোষ অল্প প্রাণ হচ্ছে 3 নম্বর সারির যে ধ্বনিগুলো রয়েছে সেগুলো, যেমন গ, জ, ড, দ, ব। উপরে যে চিত্রটি সংযুক্ত করেছি সেখানে আছে, তোমরা দেখে নিতে পারো। তাহলে ঘোষ অল্প প্রাণ ধ্বনি রয়েছে, এই কারণে এখানে কি হবে? বিসর্গের জায়গায় র হবে। এখন এই আশীর্বাদ শব্দে র কিন্তু রেফ হিসেবে এখানে সংযুক্ত হয়েছে। আর তোমরা নিশ্চয়ই জানো যে রেফ যে বর্ণের উপরে বসে মূলত ওই বর্ণের আগে উচ্চারিত হয়। তাহলে আশীর্বাদ এখানে কিন্তু বাদের পূর্বেই র উচ্চারিত হচ্ছে, যেটি রেফ আকারে এখানে রয়েছে। এরপরে হচ্ছে দু যোগ যোগ, দুর্যোগ। এখানেও কিন্তু অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি রয়েছে, রস্বউ স্বরধ্বনি, এবং তারপরে কি রয়েছে? বিসর্গ রয়েছে। তাহলে অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং তারপরে যদি বিসর্গ থাকে এবং তারপরে যদি কি থাকে? এই যে অন্তস্থ জ বলা হয়েছে, যে এরকম যদি জ ধ্বনি থাকে, র থাকে, ল, ব অথবা হ থাকে, সেক্ষেত্রে কি হবে? এই বিসর্গের স্থানে রেফ হবে। তাহলে আমরা দেখলাম যে এটিও কিন্তু রজাত বিসর্গের উদাহরণ। এরপরের যে নিয়মটি সেটি হচ্ছে বিসর্গের পর অঘোষ অল্পপ্রাণ কিংবা মহাপ্রাণ তালব্য ব্যঞ্জন থাকলে বিসর্গের স্থলে তালব্য শীষ ধ্বনি হয়। অঘোষ অল্পপ্রাণ কিংবা ঘোষ অল্পপ্রাণ, ঘোষ মহাপ্রাণ মূর্ধন্য ব্যঞ্জন থাকলে বিসর্গ স্থলে মূর্ধন্য শীষ ধ্বনি হয়। অঘোষ অল্পপ্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ দন্ত ব্যঞ্জনের স্থলে দন্ত শীষ ধ্বনি হয়। নিয়মটি খুব ইন্টারেস্টিং, তোমরা বুঝলেই দেখবে। যেমন উদাহরণগুলো একটু খেয়াল করো। বিসর্গ যোগ চ অথবা ছ যদি থাকে, সেক্ষেত্রে এই বিসর্গটি কোন শতে রূপান্তরিত হবে? তালব্য শতে। মানে বিসর্গ মানে স্বজাত যে বিসর্গগুলো রয়েছে সেগুলো কিন্তু তালব্য ধ্বনির সাথে যখন যুক্ত হয় তখন সেটি তালব্য স হয়, দন্ত ধ্বনির সাথে যুক্ত হলে দন্ত স হয়, আর মূর্ধন্য ধ্বনির সাথে যুক্ত হলে মূর্ধন্য স হয়। তোমরা নিশ্চয়ই নত্য এবং সত্য বিধান যখন আমরা আলোচনা করেছি তখন এই কথাগুলো আমি বলেছিলাম। তোমরা যদি মনে করতে পারো তাহলে ভালো। তাহলে এখানে দেখো বিসর্গের পরে কি রয়েছে? চ অথবা ছ। তো এই ক্ষেত্রে বিসর্গ যদি শতে রূপান্তরিত হয়, কোন শতে রূপান্তরিত হবে? আমাদের বর্ণমালায় কিন্তু স 3টি রয়েছে, তো এই ক্ষেত্রে আমরা কোন স দেব? এই ক্ষেত্রে আমরা দেব তালব্য স। কেন তালব্য স দেব? কারণ হচ্ছে এই যে চ অথবা ছ এগুলো কিন্তু তালব্য ধ্বনি, আর তালব্য ধ্বনির সাথে যদি যুক্ত করতে হয় কোনো স, তাহলে তালব্য সই যুক্ত হবে। যেমন নি যোগ জয়, নিশ্চয়। শিরোহ যোগ ছেদ, শিরশ্ছেদ। এখানে শিরশ্ছেদ বানানটি ভুল রয়েছে, এখানে তালব্য স হবে চয়ের জায়গায়। এরপরে বিসর্গ যোগ ট অথবা ঠ যদি থাকে, সেক্ষেত্রে মূর্ধন্য স হবে। কেন মূর্ধন্য স হবে? কারণ ট এবং ঠ এই দুটো ব্যঞ্জন ধ্বনি কিন্তু মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনি। তাহলে মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনির সাথে মূর্ধন্য স যুক্ত হবে। যেমন ধনু যোগ টঙ্কার, ধনুষ্টঙ্কার। নি যোগ ঠুর, নিষ্ঠুর। এখানে বিসর্গের স্থলে কিন্তু কি হয়েছে? মূর্ধন্য স হয়েছে। এরপরে বিসর্গ যোগ ত অথবা যদি থ থাকে, তাহলে কিন্তু এই বিসর্গের স্থলে দন্ত স হবে। কারণ কি? কারণ হচ্ছে ত অথবা থ এগুলো হচ্ছে দন্তধ্বনি,
আর এই দন্ত ধ্বনির সাথে যদি স যুক্ত করতে হয় তাহলে কিন্তু কোন স হবে? দন্ত স হবে। আমি কিন্তু একটু আগে বলেছি, আবার তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি যে যদি স্বজাত বিসর্গ বিসর্গের স্থলে আমরা স ব্যবহার করি, সেক্ষেত্রে যদি তালব্য ধ্বনির সাথে যুক্ত হয় তাহলে তালব্য স ব্যবহার করব, মূর্ধন্য ধ্বনির সাথে যুক্ত হলে মূর্ধন্য স, এবং দন্ত ধ্বনির সাথে যুক্ত হলে দন্ত স। অর্থাৎ যদি পরে তালব্য ধ্বনি থাকে তাহলে তালব্য স হবে, পরে যদি যোগ চিহ্নের পরে যদি মূর্ধন্য ধ্বনি থাকে তাহলে মূর্ধন্য স, এবং যোগ চিহ্নের পরে যদি ত অথবা থ থাকে অর্থাৎ দন্ত ধ্বনি থাকে সেক্ষেত্রে দন্ত স হবে। যেমন আমরা কিছু উদাহরণ দেখি এখানে। দু যোগে স্তর, দুস্তর। দু যোগ থ, দুস্থ। এখানে কিন্তু দন্ত স ব্যবহার করা হয়েছে, কারণ কি এখানে অভিন্ন অনুস্বর ধ্বনি রয়েছে এবং তারপরে বিসর্গ রয়েছে এবং তারপরে দন্ত ধ্বনি রয়েছে। এই তারপরে দন্ত ধ্বনি থাকার কারণে কিন্তু এখানে বিসর্গের স্থলে কি হয়েছে? দন্ত স হয়েছে। এরপর যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে অঘোষ অল্পপ্রাণ ও অঘোষ মহাপ্রাণ। অঘোষ অল্পপ্রাণ আর অঘোষ মহাপ্রাণ বলতে কোন ধ্বনিগুলোকে বোঝাচ্ছে? অঘোষ অল্পপ্রাণ হচ্ছে 1 নম্বর সারির যে ধ্বনিগুলো রয়েছে সেগুলো, আর অঘোষ মহাপ্রাণ হচ্ছে 2 নম্বর সারিতে যে ধ্বনিগুলো রয়েছে সেগুলো। তাহলে অঘোষ অল্পপ্রাণ ও অঘোষ মহাপ্রাণ অর্থাৎ ক খ, চ ছ, ত থ, তারপরে হচ্ছে যে প ফ, এই ধ্বনিগুলো। এরপরে যদি কি থাকে? মহাপ্রাণ কণ্ঠ কিংবা ওষ্ঠ ব্যঞ্জন। কণ্ঠ কিংবা ওষ্ঠ ব্যঞ্জন কোনগুলো? কণ্ঠধ্বনি হলো ক বর্গীয় যে ধ্বনিগুলো রয়েছে সেগুলো। তাহলে ক বর্গের অল্প অঘোষ অল্পপ্রাণ এবং অঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনগুলো হবে? ক বর্গের অঘোষ অল্পপ্রাণ হলো ক, আর অঘোষ মহাপ্রাণ হলো খ। আর একটা কি বলছো? ওষ্ঠ ব্যঞ্জন। তাহলে ওষ্ঠ ব্যঞ্জন কোনগুলো? প ফ ব ভ ম এগুলো। আর এই প ফ ব ভ ম অর্থাৎ ক বর্গীয় যে ধ্বনিগুলো রয়েছে এগুলোর অঘোষ অল্পপ্রাণ এবং অঘোষ মহাপ্রাণ হচ্ছে প্রথম দুটি, প এবং হ। এগুলো যদি পরে থাকে সেক্ষেত্রে অ ধ্বনির পরস্থিত বিসর্গের স্থলে অঘোষ দন্ত শীষ ধ্বনি হয়, যেটি হচ্ছে স, এবং ব্যতীত অন্য স্বরধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ মূর্ধন্য শীষ ধ্বনি হয়। যেমন অ এর পরে বিসর্গ যোগ ক যদি থাকে তাহলে কি হবে? দন্ত স যোগ ক থাকে। তোমরা সত্য বিধান যখন আমরা আলোচনা করেছিলাম তখন এই কথাগুলো বলেছি, যদি মনে করতে পারো তাহলে ভালো। এখানে নম যোগ কার, নমস্কার। যদি বিসর্গের আগে নিম্ন স্বরধ্বনি থাকে তাহলে কিন্তু দন্ত স হয়, আর যদি উচ্চ স্বরধ্বনি থাকে তাহলে কি হয়? মূর্ধন্য স হয়। যেমন তোমরা ওই সময় উদাহরণ দিয়েছিলাম নমস্কার, তস্কর, এগুলোতে দন্ত স হয়, কিন্তু পরিষ্কার, আবিষ্কার এগুলোতে হবে মূর্ধন্য স। এরপরে অ এর পরে বিসর্গ যোগ খ যদি থাকে তাহলে কি হবে? দন্ত স যোগ খ। যেমন পদ, পদ যোগ খলন, পদস্খলন। এরপরে হচ্ছে ই এর পরে বিসর্গ থাকলে, ই হচ্ছে একটা উচ্চ স্বরধ্বনি, এটার পরে যদি বিসর্গ থাকে এবং তারপরে ক থাকে সেক্ষেত্রে মূর্ধন্য স হবে। যেমন নি যোগ কর, নিষ্কর। এরপরে হচ্ছে উ এর পরে বিসর্গ, মূর্ধন্য স যোগ ক হবে। যেমন দু যোগ কর, দুষ্কর। এরূপ পুরস্কার, মনস্কামনা, তিরস্কার, চতুষ্পদ, নিষ্ফল, নিষ্পাপ, দুষ্প্রাপ্য, বহিষ্কৃত, দুষ্কৃতি, আবিষ্কার, চতুষ্কোণ, বাচস্পতি, ভাস্কর, এই শব্দগুলো আমরা এখানে উদাহরণ হিসেবে দিতে পারি। এরপরের যে নিয়মটি সেটি হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে সন্ধির বিসর্গ লোপ হয় না, অর্থাৎ বিসর্গ অক্ষুণ্ণ থাকবে। কোন সেই শব্দগুলো? আমরা উদাহরণগুলো ভালো করে মনে রাখবো। যেমন প্রাতঃ যোগ কাল, প্রাতঃকাল। মনঃ যোগ কষ্ট, মনঃকষ্ট। শিরঃ যোগ পীড়া, শিরঃপীড়া। এই ক্ষেত্রে তোমাদের একটি বিষয় মনে রাখতে হবে, যদি কোনো শব্দের মধ্যে বিসর্গ থাকে তাহলে বিসর্গে ওই শব্দটি উচ্চারণের সময় বিসর্গের পরে যে ব্যঞ্জন ধ্বনিটি রয়েছে সেই ধ্বনিটির দ্বিতীয় উচ্চারণ হয়। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, আমি যখন শব্দগুলো উচ্চারণ করেছি তখন বিসর্গের পরস্থিত যে ব্যঞ্জন ধ্বনিটি রয়েছে সেটির দ্বিতীয় উচ্চারণ করেছি। যেমন প্রাতঃকাল, মনঃকষ্ট, শিরঃপীড়া। ঠিক আছে? তাহলে এই উচ্চারণের নিয়মটিও আমাদের মনে রাখতে হবে। বিসর্গের পরে যে ব্যঞ্জন ধ্বনি থাকে সেটির দ্বিতীয় উচ্চারণ হয়। যেমন হচ্ছে অতঃপর, দুঃখ ইত্যাদি। এরপরে হচ্ছে যুক্ত ব্যঞ্জন ধ্বনি
দন্ত শয় ত বা দন্ত শয় থ কিংবা দন্ত শয় প পরে থাকলে পূর্ববর্তী বিসর্গ অবিকৃত থাকে অথবা লোপ পায়। যেমন নি যোগ স্তব্ধ, নিস্তব্ধ, কিংবা নিস্তব্ধ আমরা লিখতে পারি, মানে বিসর্গ ছাড়া। নি যোগ স্পন্দ, নিস্পন্দ, অথবা বিসর্গ ছাড়া নিস্পন্দ। দু যোগ ধ দুস্থ, কিংবা বিসর্গ ছাড়া দুস্থ। কয়েকটি বিশেষ বিসর্গ সন্ধির উদাহরণ এখানে আমরা দেখে নেব। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, তোমরা ভালো করে উদাহরণগুলো মনে রাখবে। যেমন বাচক যোগ পতি, বাচস্পতি, এখানে কিন্তু বিসর্গ লোপ পেয়েছে। ভা যোগ কর, ভাস্কর, এখানেও বিসর্গ লোপ পেয়েছে। অহ যোগ নিশা, অহর্নিশ। এরপরে অহ যোগ অহ, অহরহ। আমাদের আলোচনা এই পর্যন্তই। এবারে কিছু নমুনা প্রশ্ন দেখবো আমরা এই অধ্যায় থেকে। এই অধ্যায় থেকে কি ধরনের উদাহরণ বা কি ধরনের প্রশ্ন তোমাদের হয় সেগুলো আমরা এখন দেখব। সন্ধির বিসর্গ লোপ হয় না কোনটিতে? এখানে 4টি উদাহরণ দেওয়া রয়েছে। কোনটিতে লোপ হয় না একটু আগে আমরা আলোচনা করেছি। তোমরা যদি আলোচনাটি মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে পারবে। তোমরা চিন্তা করতে থাকো কোন উদাহরণটি এখানে সঠিক উত্তর। প্রথমটি রয়েছে প্রাতক যোগ কাল, এরপরে শিরো যোগ ছেদ, এরপরে হচ্ছে শিরো যোগ পীড়া, এরপরে মন যোগ কষ্ট। এরপরে দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে অঘোষ অল্পপ্রাণ ও ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনির পরে নাসিক্য ধ্বনি তালব্য ধ্বনি হয়, তার উদাহরণ কোনটি? তৎ যোগ রূপ, তদ্রূপ, সম যোগ তাপ, সন্তাপ, রাজ যোগ নি, রাগি, তৎ যোগ কাল, তৎকাল। এরপর বিসর্গ সন্ধিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগে। এর পরের প্রশ্নটি হচ্ছে স্বজাত বিসর্গ সন্ধির উদাহরণ কোনটি? নিরাকার, আশীর্বাদ, দুর্যোগ, দুস্তর। এরপরের যে প্রশ্নটি সেটি হচ্ছে অহরহ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? অহ যোগ অহ, বিসর্গ ছাড়া। এরপরে অহ যোগ অহ, প্রথমটিতে বিসর্গ, দ্বিতীয়টিতে নেই। এরপরে অহ যোগ অহ, প্রথমটিতে নেই, দ্বিতীয়টিতে বিসর্গ রয়েছে। আর শেষেরটি হচ্ছে অহ যোগ রহ। 15টি সঠিক, তোমরা চিন্তা করতে থাকো। দুর্যোগ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? তোমরা এখানে 4টি উদাহরণ দেওয়া রয়েছে, এগুলোর মধ্যে দেখো কোনটি সঠিক উত্তর। এরপরে শেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে রজাত বিসর্গ সন্ধির উদাহরণ কোনটি? এখানে 3টি উদাহরণ দেওয়া রয়েছে স্বজাত বিসর্গের এবং একটি রয়েছে রজাত বিসর্গের। কোনটি সেটি তোমরা চিন্তা করতে থাকো এবং এগুলো তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে। তাহলে আজকের পাঠ সংশ্লিষ্ট তোমাদের প্রশ্ন থাকলে জানিয়ে দিতে পারো মন্তব্যের ঘরে। আর তোমাদের বাড়ির কাজ যেটি একটু আগে বললাম সেটি হচ্ছে যে উপরের নমুনা প্রশ্নগুলোর উত্তর নিচে মন্তব্যের ঘরে লিখতে হবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করব। তোমরা স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকো, সুস্থ থাকো, আর বাড়ির মধ্যেই থাকো। আর বাড়ির বাইরে কোনো কারণে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে এবং স্বাস্থ্যবিধি মেনে বাইরে যেতে হবে। তোমাদের সবার জন্য নিরন্তর শুভকামনা। ধন্যবাদ।